রেল লাইনের ধারে বসে ফল বিক্রি করত, আর সেই ফলওয়ালাই করেছিল 30,000 কোটি টাকার স্ক্যাম, যা এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে সবথেকে বড় স্ক্যাম। একটা সামান্য মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একজন ব্যক্তি স্ক্যাম করে এত টাকার মালিক হয়েছিল যে এক বার ড্যান্সারের উপর একদিনে প্রায় 93 লক্ষ টাকা উড়িয়ে দিয়েছিল, যার বর্তমান মূল্য 10 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের বাবা কাকারাও এই স্ক্যামের হয়তো শিকার হয়েছিলেন। আপনার বাড়ির পুরনো কোনো দলিল বা দস্তাবেজেও হয়তো এই স্ক্যামের ছোঁয়া থাকতে পারে। বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের আমি বলছি আব্দুল করিম তেলগির কথা, যিনি ভারতের ইতিহাসে সব থেকে বড় স্ক্যাম করেছিলেন। আর তার স্ক্যাম এতটাই প্ল্যান মাফিক ছিল যে শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়েছিল ওই স্ক্যামের ফলে হওয়া সমস্ত ক্ষতিকে আইনি সুরক্ষা দিতে। এমনকি বারবার তেলগির বিরুদ্ধে প্রমাণ পাওয়া সত্ত্বেও পুলিশ তার উপর কোনো রকম অ্যাকশন নেয়নি। এবার প্রশ্ন হলো, একজন সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির এই লোকটা, যে একসময় একটা হোটেলে ওয়েটারের কাজ করত বা কখনো রাস্তার ধারে ফল বিক্রি করত, সে কিভাবে এত বড় একটা স্ক্যাম করেছিল? কি ছিল সেই স্ক্যাম? আর কিভাবে পুলিশ থেকে শুরু করে বড় বড় পলিটিশিয়ানরা এই স্ক্যামে হেল্প করেছিল? Politicians are the backbone of the business. এই ভিডিওতে আপনি দ্য ফেমাস তেলগি স্ক্যামের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর রোমাঞ্চপিডিয়া এরকমই রোমাঞ্চকর নিয়মিত তথ্য দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তেলগির আসল নাম ছিল আব্দুল করিম তেলগি। 1961 সালের 29 জুলাই কর্ণাটকের খানাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন লাটসাব তেলগি, যিনি ইন্ডিয়ান রেলওয়ের একজন নিচু পদের কর্মচারী ছিলেন। ফলে শুরুর দিকেই আর্থিকভাবে তেলগির পরিবার তেমন সচ্ছল ছিল না। আর তেলগির বয়স যখন 7 থেকে 8 বছর, তখন থেকেই তার খারাপ সময় শুরু হয়। কারণ এই সময় তেলগির পরিবারের একমাত্র উপার্জনকারী মানে তার বাবা মারা যান। আর এই সময় পরিবারের খরচ চালানোর জন্য তেলগি তার বড় ভাইয়ের সাথে স্টেশনে ফল এবং সবজি বিক্রি করত। আর একটু বড় হতে সে রেলওয়ের ক্যান্টিন থেকে যাত্রীদের খাবার সাপ্লাইয়ের কাজ করত। তেলগির সময় স্কুলে পড়াশোনা করত। আর যেহেতু তার জন্ম একটা গরিব পরিবারে হয়েছিল, তাই শুরু থেকেই তার টার্গেট ছিল যে সে পড়াশোনা করে একটা ভালো চাকরি করবে। ফলে পড়াশোনার দিকে তার মনোযোগ ছিল। এবার স্কুল শেষ করে বিকম করার জন্য তেলগি একটা কলেজে ভর্তি হয়। আর এই সময় সে সবজি আর ফল বিক্রি করে নিজের এই পড়াশোনার সমস্ত খরচ চালাতো। মানে বলতে পারেন শুরুর দিকটা তেলগি প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করেছিল। এবার কলেজ যখন শেষ হয়ে যায়, তখন তেলগি মনে অনেক আশা নিয়ে মুম্বাইতে যায়। আর সেখানে তিনি কাজ শুরু করেন ফ্লিক্স ইন্ডিয়া লিমিটেড নামে একটি কোম্পানিতে সেলসম্যান হিসাবে। এই সময় তেলগির বেতন ছিল 3800 টাকা। তবে মুম্বাইয়ের মতো এরকম ব্যয়বহুল শহরে এত কম আয়ে তেলগির দিন চলছিল না। তাছাড়া এই সেলসম্যানের কাজও সে ভালোভাবে করতে পারছিল না। এই সময় কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দেয়। এরপর তেলগি মুম্বাইতে একটা সস্তা গেস্ট হাউসে কাজ শুরু করে। আর এরই মধ্যে 1987 সালে তেলগি বিয়ে করে। আর বিয়ের পর তার খরচ আরো বেড়ে যায়। আর এই গেস্ট হাউসে চাকরি দিয়ে তার সংসার ঠিক করে চলছিল না। তখন আরো বেশি রোজগারের জন্য তেলগি সৌদি আরবে যায়। দেখুন, তেলগির মতো আমাদের সবার লাইফেই এমন কিছু সিচুয়েশন আসে যখন আমরা বুঝতে পারি না যে আমাদের ঠিক কি করা উচিত। কেউ কেউ এই সময় ভুল সিদ্ধান্ত নেন, যার জন্য তাকে পরে পস্তাতে হয়। যেমন ধরুন, আপনি একটি রিলেশনশিপে আছেন, কিন্তু সেটা ঠিকঠাক চলছে না। তখন আপনি কনফিউজ হয়ে যান যে আপনার কি করা উচিত। বা ধরুন, আপনি একের পর এক ইন্টারভিউ দিচ্ছেন, অথচ আপনার সিলেকশন হচ্ছে না। তো আমি আমার লাইফেও এরকম বেশ কিছু প্রবলেম ফেস করেছিলাম। আর তখন আমি ডাউনলোড করেছিলাম অ্যাস্ট্রোটক অ্যাপ। তবে আপনি ভাববেন না যে আমি এই অ্যাপটার রিভিউ দিচ্ছি। তো এই অ্যাস্ট্রোটক ডাউনলোড করে আমি একজন অ্যাস্ট্রোলজার পল্লবীজির সাথে কথা বলি। তো তিনি আমার থেকে ডেট অফ বার্থ আর বার্থ টাইম জিজ্ঞাসা করেন। আর এরপরে তিনি বেশ কিছু আমার ব্যাপারে এমন কথা বলেন যেগুলো পুরোপুরি সত্যি ছিল। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে 2024 সাল আমার কেমন যাবে, আমার কেরিয়ার কেমন চলবে, আর আমার বেশ কিছু পার্সোনাল প্রবলেমের কথাও শেয়ার করি। আর এইসব ব্যাপারে আমি তার কাছ থেকে বেশ কিছু স্যাটিসফাইড অ্যান্সারও পাই। তো আপনার লাইফেও আপনি যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে আপনি অ্যাস্ট্রোটকের অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারদের সাথে সেগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। অ্যাস্ট্রোটক অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি যদি রেজিস্টার করেন, তাহলে আপনি প্রথম চ্যাটটা কিন্তু ফ্রিতে করতে পারবেন। তো আবার আমরা ফিরে আসি তেলগির কথায়। বিদেশের মাটিতেও তেলগি তেমন একটা বেশি উন্নতি করতে পারে না। আর এই সময় তেলগি অনেক বড় একটা বিজনেস প্ল্যান নিয়ে নিজের দেশে ফেরে। দেখুন, এই সময়টা ছিল 90-এর দশক। আরব দেশগুলোতে সদ্য তেল খোঁজা শুরু হয়েছিল। ফলে কাজের খোঁজে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব জায়গা থেকে বহু মানুষ বেশি রোজগার পেতে এই আরব দেশগুলোতে যেত। আর এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিল আব্দুল করিম তেলগি। এবার যেহেতু তেলগি নিজেও বেশ কিছু বছর আরবে কাটিয়ে এসেছিল, ফলে এখানে যাওয়ার প্রসেস সে জানতো। এবার ভারতে ফিরে তেলগি একটা কনসালটেন্সি খোলে আর লোকজনকে আরব কান্ট্রিতে পাঠিয়ে কিছু কমিশন ইনকাম করতে থাকে। আর সত্যি বলতে শুরুটা ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে একটা প্রবলেম দেখা দেয়। আর সেটা হলো তেলগির অনেক বড় বড় স্বপ্ন আর টাকা কামানোর লোভ। তেলগি যে লাইনে ব্যবসা শুরু করেছিল সেই ব্যবসায় অনেক কম্পিটিশন ছিল। তাই এই সময় তেলগি আরো বেশি পরিমাণে ইনকাম করার জন্য বেআইনি কাজ করতে শুরু করে।
দেখুন, আপনি যখনই কখনো বিদেশে কাজে যেতে যাইবেন তখন আপনার প্রপার ডকুমেন্টসের দরকার হবে। ফলে যাদের প্রপার ডকুমেন্টসের প্রবলেম ছিল তারা কিন্তু বিদেশে কাজে যেতে পারছিল না। এবার তেলগি কি করে, যাদের ডকুমেন্টসের প্রবলেম ছিল তাদের জন্য জাল ডকুমেন্টস বানাতে শুরু করে আর মোটা টাকা কামাতে শুরু করে, আর এতে তার ইনকাম ডবল হয়ে যায়। আর এখান থেকেই তার জালিয়াতি শুরু হয়। সে ইল্লিগালি ওয়েতে জাল পাসপোর্ট, জাল ইমিগ্রেশনের ডকুমেন্ট বানাতো, যার কারণে তেলগির কনসালটেন্সি অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় লোকজনের থেকে বেশি টাকা নিত। এবার আপনি হয়তো ভাবছেন যে তেলগি কি তাহলে এই জাল পাসপোর্ট আর ডকুমেন্টস বানিয়েই 30,000 কোটি টাকার স্ক্যাম করেছিল? না, এই জাল পাসপোর্ট এবং জাল ডকুমেন্টস বানানোর এই যে স্ক্যামটা, এটা ছিল তেলগির হাতে খড়ি। এবার এই জাল কাগজপত্রের ব্যবসা কিন্তু কিছুদিনের মধ্যেই ফাঁস হয়ে যায়, কারণ যে সমস্ত শ্রমিকরা তেলগির কোম্পানির থ্রুতে আরবে যেত তারা বিদেশে যাওয়ার আগে তেলগিকে সম্পূর্ণ টাকা দিয়ে চলে যেত, কিন্তু ফেক ইমিগ্রেশনের কারণে এই শ্রমিকদের আবার দেশে পাঠিয়ে দেওয়া হতো। এবার এইরকম বেশ কয়েকজন শ্রমিক দেশে ফিরে তেলগির নামে কেস করে দেয়, আর এই ঘটনার কথা ভারতের বিদেশ মন্ত্রক পর্যন্ত পৌঁছে যায়। ফলে উপর মহল থেকে পুলিশকে তদন্ত করার জন্য অর্ডার দেয়, আর তদন্তে 1993 সালে তেলগিকে প্রথমবার অ্যারেস্ট করা হয়। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন, এই জেলে যাওয়া তেলগির জন্য সাপে বর ছিল, কারণ এখান থেকেই শুরু হয়েছিল ভারতের ইতিহাসে সবথেকে বড় স্ক্যামের পথ চলা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এবার তেলগি যখন জেলে ছিল তখন তার পরিচয় হয় আরেক বাটপারের সাথে, আর এই লোকটা ছিল রতন সোনি। এই রতন সোনি সে সময় নকল রেভিনিউ স্ট্যাম্প বানাতো, আর তাতে ধরা পড়ে সে জেলে ঢুকেছিল। আর আপনি ভাগ্যই বলুন বা কোইন্সিডেন্ট, এই দুইজন স্ক্যামারই জেলের ভেতর একই সেলের মধ্যে বন্দী ছিল। তো এই সময় রতন সোনি তেলগিকে ফেক স্ট্যাম্প পেপার বানানোর একটা আইডিয়া দেয়, আর এই সময় ভারতে স্ট্যাম্প পেপারের ডিমান্ড ছিল আকাশ ছোঁয়া। এবার এই স্ট্যাম্প পেপারের ব্যাপারে আপনাদেরকে একটু বলি। আমরা যখনই কোনো অ্যাগ্রিমেন্ট করি বা কোর্টে কোনো কেস হয় বা জমির দলিল তৈরি করি, এই সমস্ত জিনিসপত্রের রেকর্ড রাখার জন্য একটা বিশেষ ধরনের সরকারি পেপার ইউজ করা হয়, আর এটাকে স্ট্যাম্প পেপার বলে। আপনারা এরকম স্ট্যাম্প পেপার নিশ্চয়ই দেখে থাকবেন। এবার সরকার থেকে আমরা যখন কোনো একটা স্ট্যাম্প পেপার কিনি তখন সরকার ওই স্ট্যাম্প পেপার থেকে একটা ট্যাক্স পায়, এতে সরকারের একটা বড়সড় ইনকাম হয়। এবার জেলের ভিতর বসে রতন সোনি তেলগিকে এই ফেক স্ট্যাম্প বিজনেসের পুরো মডেলটা বোঝায়, আর তেলগি দেখে যে এই ফেক স্ট্যাম্প পেপার একটা বড় বিজনেস হতে পারে, কারণ সে যেটা করতো মানে জালি পাসপোর্ট বানাতো, সেই জালি পাসপোর্ট খুব সহজেই ধরা পড়ে যেত, কিন্তু এই সমস্ত স্ট্যাম্প পেপার কেউ তেমনভাবে চেক করে না। এবার যেহেতু রতন সোনি আগে থেকে স্ক্যামের সাথে জড়িত ছিল, তাই তার কাছে অনেক বড় বড় পুলিশ অফিসার, নেতা, মন্ত্রী এদের যোগাযোগ ছিল, ফলে ধরা পড়ার চান্সও কিন্তু খুব কম ছিল। এর ঠিক 1 বছরের মাথায় 1994 সালে এরা দুজনই জেল থেকে ছাড়া পেয়ে যায়, আর এবার শুরু হয় তেলগির নতুন বিজনেস। তবে এই যে স্ট্যাম্প পেপারের কথা আপনাদেরকে বললাম, এটা কিন্তু যে কেউ বিক্রি করতে পারে না। আপনি যদি কখনো কোর্টে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে একজন নির্দিষ্ট ব্যক্তির থেকে সবাই স্ট্যাম্প পেপার কেনেন, যদিও এখন এই ধরনের স্ট্যাম্প পেপারের বদলে ডিজিটাল স্ট্যাম্প পেপার ব্যবহার করা হচ্ছে। তো এই ফিজিক্যাল স্ট্যাম্প পেপার সেল করার জন্য একটা বিশেষ ধরনের লাইসেন্স নিতে হয় সুপারিনটেন্ডেন্ট অফ স্ট্যাম্পসের থেকে, আর এই লাইসেন্স কিন্তু সহজে পাওয়া যায় না। এবারে পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। তেলগি যদি ফেক স্ট্যাম্প পেপার বানায়ও তাহলে তো সেগুলো বিক্রি করার জন্য তার লাইসেন্সের দরকার ছিল, আবার লাইসেন্স পাওয়া সহজ ছিল না। আর ঠিক এই সময় তেলগি একজন সাংবাদিক অনিল গোটের হেল্প নেয়, আর এই গোটের হেল্প নিয়ে তেলগি তৎকালীন কংগ্রেসের রেভিনিউ মিনিস্টার বিলাস রাও দেশমুখের সাথে ভালো কানেকশন তৈরি করে, আর এবার সেই স্ট্যাম্প সেল করার লাইসেন্স পেয়ে যায়। তাও আবার এমন ধরনের লাইসেন্স যে তেলগি সব ধরনের স্ট্যাম্প সেল করতে পারত। মানে ভাবুন, পাসপোর্ট জাল করা থেকে সোজা রেভিনিউ মিনিস্টারের সাথে কানেকশন। এই সময় তেলগির আরো বেশ কিছু ইনফরমেশন দরকার ছিল, যেমন স্ট্যাম্প পেপার কিভাবে তৈরি করা হয়, কোথায় তৈরি করা হয়, এবং এগুলো কোথায় সহজে বিক্রি করা যায়, কোন ধরনের কোম্পানি স্ট্যাম্প পেপার কেনে। আর এই ইনফরমেশনের জন্য তেলগি তৎকালীন সুপারিনটেন্ডেন্ট অফ স্ট্যাম্পের ডিরেক্টর মোপালওয়ারের সাথে বন্ধুত্ব করে, আর ঘুষ দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তার হাতে চলে আসে। আর এইসব কিন্তু আমি আমার কোনো মন গড়া কথা বলছি না, তেলগি সিবিআইকে নিজে স্বীকার করেছে এই সমস্ত কথা। আর আপনি চাইলে এই সমস্ত জিনিসের ডকুমেন্টস দেখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এবার আপনি হয়তো ভাবছেন যে তেলগি ঠিক কিভাবে এই ফেক স্ট্যাম্পগুলো তৈরি করেছিল আর কিভাবে সে এগুলোকে মার্কেটে ছড়িয়ে দিচ্ছিল। স্ট্যাম্প পেপারের ব্যাপারে যখন তেলগি সমস্ত ইনফরমেশন পেয়ে যায় তখন সে নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেসের সাথে কন্ট্যাক্ট করে। এই প্রেসে সেই সমস্ত প্রিন্টারগুলোকে নিয়ে আসা হতো যেগুলো দিয়ে আসল স্ট্যাম্প তৈরি করা হতো, আর সেই প্রিন্টার মেশিনগুলো পুরনো হয়ে গেলে সেগুলোকে পার্ট করে নিলাম করে দেওয়া হতো। তেলগি এই সময় নিজের চেনা জানা লোকজনদের মাধ্যমে এই পার্টসগুলো নিলামে কিনতে শুরু করে, আর কেনার পর এগুলোকে জুড়ে পুনরায় সেই মেশিনটাকে বানাতে শুরু করে। এই সময় ইন্ডিয়া সিকিউরিটি প্রেসের ডেপুটি জেনারেল ছিলেন গঙ্গা প্রকাশ। তেলগি তার সাথেও ঘুষ দিয়ে বন্ধুত্ব করে। স্ট্যাম্প পেপার বানানোর জন্য কালি, বন্ড পেপার, ডাইস, প্লেটস এসবের সমস্ত ইনফরমেশন সে খুব সহজে পেয়ে যায়। আর ভারতে কিন্তু শুরু থেকে স্ট্যাম্প পেপারের একটা শর্টেজ ছিল। এদিকে তেলগি তো দেদারসে স্ট্যাম্প পেপার তৈরি করতে থাকে, কিন্তু সেগুলোকে মার্কেটে দেওয়ার জন্য দরকার ছিল প্রপার ম্যানেজমেন্ট। আর এই সময় তেলগি আরও একটা প্ল্যানিং করে। সে প্রায় 300 জন MBA গ্র্যাজুয়েটকে, যারা কিনা বিজনেস সামলাতে পারে, তাদেরকে নিজের কোম্পানিতে চাকরিতে নেয়। আর খুব সহজেই তেলগির স্ক্যাম বিজনেস দ্রুত গতিতে এগোতে থাকে।
তবে পরবর্তীকালে সিবিআই তদন্তে এটা জানা কখনো সম্ভবই হয়নি যে তেলগির এই ছাপাখানা মেশিন মানে যেখান থেকে সেই স্ট্যাম্পগুলো প্রিন্ট করত সেটা ঠিক কোথায় আছে। এই সময় দেশের বিভিন্ন শহরে আলাদা আলাদা নামে তেলগি বড় বড় কোম্পানি খোলে, আর যে সমস্ত কোম্পানির রেগুলার অনেক স্ট্যাম্পের দরকার পড়তো তাদেরকে মার্কেটের থেকে সস্তা রেটে এই স্ট্যাম্প পেপারগুলোকে সেল করত। ফলে তেলগির স্ট্যাম্পের চাহিদা অনেক বাড়তে থাকে, আর এই সময় তেলগি হাজার হাজার কোটি টাকা ইনকাম করছিল। এবার পকেটে যখন 2 নম্বরই টাকা থাকে তখন কিন্তু 2 নম্বরই কাজও বেশি হয়। তো মুম্বাইতে টোপাস বারে তেলগির নিয়মিত যাতায়াত ছিল, আর এখানেই তারান্নুম খান নামে এক বার ডান্সারের প্রেমে পড়ে তেলগি, আর এক রাতে সেই বার ডান্সারের উপর 90 লক্ষ টাকা উড়িয়ে দেয়, যাতে ওই সময় সেই বার ডান্সার তৎকালীন ভারতের সবথেকে ধনী এবং প্রভাবশালী বার ডান্সার হয়ে যায়। এবার কথায় আছে যে কাদ্দু কাটেগা তো সব মে বাটেগা। এতদিন ধরে তেলগি তার স্ক্যামটা চালু রাখতে পুলিশকে এবং নেতা মন্ত্রীদেরকে ঘুষ দিত, কিন্তু তারা যখন দেখলো যে তেলগি এক রাতে 90 লক্ষ টাকা এমনি উড়িয়ে দিল, তখন তারা তেলগিকে চেপে ধরে। আর এবার তারা ঘুষ না বরং তেলগির প্রফিটের শেয়ার চায়। স্বাভাবিকভাবেই তেলগি শেয়ার দিতে রাজি হয় না, আর এরপর থেকে বিভিন্ন জায়গায় ফেক স্ট্যাম্প পেপারের ঘটনা সামনে আসতে থাকে। মানে এতদিন পুলিশ সবটাই জানতো, কিন্তু টাকা না পেতেই ঘটনাগুলো সামনে আসতে শুরু হয় ইনভেস্টিগেশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোথাও তেলগির নাম পাওয়া যায় না। মানে তেলগির বিরুদ্ধে পুলিশ কোনো প্রমাণই পায় না, কারণ তেলগি এতদিন ধরে যে সমস্ত কোম্পানি খুলেছিল, যা যা স্ক্যাম করেছিল, সে নিজের নামে কিছুই করেনি। প্রথম ফেক স্ট্যাম্প পেপারের যে কেসটা রেজিস্টার হয় সেটা হলো ইন্দোর আর পুনেতে। স্ট্যাম্প পেপারগুলো চেক করার জন্য নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে পাঠানো হয়, আর সেখান থেকে জানা যায় যে এই দুটো স্ট্যাম্প পেপারই একটাই মেশিনে বানানো আর দুটোই ফেক। আর এই খবরটা যখন মিডিয়া জানতে পেরে যায় তখন সারা দেশ জুড়ে ফেক স্ট্যাম্পের ভয় ঢুকে যায়, আর সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই ফেক স্ট্যাম্পের তদন্তের জন্য প্রেসার দেওয়া হয়, আর তেলগির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলা হয়। এই সময় স্ট্যাম্পিট নামে কর্ণাটক পুলিশ একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানায় তেলগিকে অ্যারেস্ট করতে, কিন্তু তেলগি এই সমস্ত পুলিশ অফিসারদেরকে ঘুষ দিয়ে এক প্রকার নিজের দলে করে নিয়েছিল। শেষে 2004 সালে আন্না হাজারে এই কেসে সিবিআই তদন্তের দাবি করেন, আর 2004 সালে শুরু হয় সিবিআই তদন্ত। সিবিআই তদন্ত করতে গিয়ে এই স্ক্যামের সাথে অনেক সরকারি অফিসার, নেতা মন্ত্রী, বড় বড় পুলিশ অফিসারের সরাসরি যোগ পায়। আর এই তেলগিও কিন্তু ভীষণ চালাক ছিল। সে যখন কাউকে ঘুষ দিত তার ছবি তুলে রাখতো, ভিডিও করে নিত। এবার 2004 সালের আগস্ট মাসে সিবিআই যখন চার্জশিট ফাইল করে তখন সবার মাথা ঘুরে যায়, কারণ এই 9 বছরের মধ্যে তেলগি প্রায় 30,000 কোটি টাকার মতো ফেক স্ট্যাম্প পেপার বিক্রি করেছিল। ভাবুন একবার, 30,000 কোটি টাকা, যে টাকা পেলে শ্রীলঙ্কার মতো দেশের ইকোনমি রাতারাতি স্ট্রং হয়ে যাবে। এই সময় সরকার এটাও দেখে যে তেলগি যে সমস্ত স্ট্যাম্প পেপার সেল করেছে সেগুলোকে যদি বাতিল করে দেওয়া হয় তাহলে ওই পেপারে হওয়া সমস্ত ডিলগুলো বাতিল হয়ে যাবে, যাতে একটা ভীষণ বড় সমস্যার সৃষ্টি হবে। আর কোনটা আসল স্ট্যাম্প পেপার কোনটা নকল স্ট্যাম্প পেপার সেটা ফরেন্সিক টেস্ট ছাড়া বলা অসম্ভব। ফলে সরকার বাধ্য হয় এই 9 বছরের সমস্ত ফেক স্ট্যাম্প পেপারকে মান্যতা দিতে। 2007 সালে তেলগিকে 30 বছরের জেল দেওয়া হয় এবং 202 কোটি টাকা ফাইন করা হয়। কিন্তু জেলে বসেও তেলগি ফোনের মাধ্যমে জাল স্ট্যাম্প বিক্রি চালিয়ে যায়, এমনকি জেলে ঘুষ দিয়ে তা থাকার জন্য জেলের ভেতরে একটা 5 স্টার হোটেলের মতো রুম বানিয়ে নিয়েছিল। তবে জেলে থাকাকালীনই 2017 সালে তেলগির এইডস ধরা পড়ে, আর এছাড়া 20 বছর ধরে সে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগী ছিল। ফলে তেলগির অর্গান প্রায় অকেজো হয়ে গিয়েছিল। এরপর 2017 সালের 23শে অক্টোবর ব্যাঙ্গালোরের ভিক্টোরিয়া হসপিটালে মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তেলগি মারা যায়। তেলগি মারা যাওয়ার পর তার উকিল জানায় যে এই কেসে অনেক বড় বড় পলিটিশিয়ান এবং বড় বড় পুলিশ অফিসাররা জড়িত ছিল, আর তারা নিজেদেরকে বাঁচাতে তেলগিকে চক্রান্ত করে মেরে ফেলেছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন, তেলগির মৃত্যুর পর 2018 সালে মুম্বাই হাইকোর্ট তেলগিকে নির্দোষ ঘোষণা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবং এই স্ক্যামের সাথে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে কোর্ট ছেড়ে দেয়। গরিব মানুষেরা লোন দিতে না পারলে তাদের বাড়ি থেকে টেনে বের করে দেওয়া হয়। দিনমজুরের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকায় তার থেকে মোটা টাকা ফাইন নেওয়া হয়। আর যারা কোটি কোটি টাকা স্ক্যাম করে দেশের ক্ষতি করে তারা মুক্তি পেয়ে যায়। তো এই ছিল ভারতের সবথেকে বড় স্ক্যামের ইতিহাস। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনি আমাদেরকে সুপার থ্যাঙ্কস দিতে পারেন এই ভিডিওর নিচে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে। তো আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।